প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মাহবুব ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ, বোয়ালখালী, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ৮ম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। এর আগেও আমি একটা ক্লাস নিয়েছি, সেই ক্লাসে তোমাদেরকে ধারণা দিয়েছি যে স্থায়ী সম্পদ কি, স্থায়ী সম্পদের প্রকারভেদ, তার স্থায়ী সম্পদ কিভাবে মূল্যায়ন করা হয়। ঐতিহাসিক ক্রয় মূল্য নীতি অনুসারে স্থায়ী সম্পদের মূল্যায়ন করতে হয়। আজ তোমাদেরকে ধারণা দিব অবচয় সম্পর্কে। অর্থাৎ এখনই আমরা মোটামুটি অঙ্ক করা কৌশলের ভিতর প্রবেশ করতেছি। এই অধ্যায়ের অঙ্ক করা কৌশল অবচয়। এর আগে তোমাদেরকে অবশ্যই জানতে হবে অবচয় হয় দৃশ্যমান স্থায়ী সম্পদের উপরে। শুধু অবচয় হয় কোন সম্পদের উপরে? কারণ সম্পদ হয় দুই ধরনের, একটা দৃশ্যমান আর একটা অদৃশ্যমান। আমরা অবচয় ধরবো দৃশ্যমান স্থায়ী সম্পদের উপর, অর্থাৎ যে সম্পদটাকে চোখে দেখা যাবে, হাত দিয়ে স্পর্শ করা যাবে, ব্যবসায় দীর্ঘদিন ব্যবহার করা হবে, মুনাফা অর্জনে সহায়তা করবে, এই ধরনের সম্পদ হলো দৃশ্যমান স্থায়ী সম্পদ। তাহলে দৃশ্যমান স্থায়ী সম্পদের উপরে আমরা ধার্য করব অবচয়। তোমরা অবচয় সম্পর্কে মোটামুটি সবাই অবগত। অবচয় মানে ক্ষয়, তাই না? কিসের ক্ষয়? মূল্যের ক্ষয়। স্থায়ী সম্পদের, দৃশ্যমান স্থায়ী সম্পদের মূল্যের ক্ষয়। এই অবচয়কে আমরা দুইভাবে সংজ্ঞায়িত করতে পারি, একটা প্রচলিত ধারণা আর একটা হলো আমাদের আধুনিক ধারণা। চলো আমরা একটু দেখে নিই। অবচয়কে আমরা দুইভাবে, প্রচলিত ধারণায় অর্থাৎ কোনো স্থায়ী সম্পত্তি ব্যবসায় ক্রমাগত ব্যবহারের ফলে ওই সম্পদের মূল্য হ্রাস পায়। কি বলছি? কোনো দৃশ্যমান স্থায়ী সম্পত্তি ব্যবসায় দীর্ঘকাল ব্যবহার করার ফলে ওই স্থায়ী সম্পদের মূল্য হ্রাস পায়। যতটুকু মূল্য হ্রাস পায়, হ্রাসকৃত মূল্যকে বলা হয় অবচয়। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, কোনো দৃশ্যমান স্থায়ী সম্পত্তি ব্যবসায়ে ক্রমাগত ব্যবহারের ফলে ওই সম্পত্তির মূল্য হ্রাস পায়। ওই হ্রাসকৃত মূল্যকে অবচয় বলে, অথবা ইংলিশে বলে ডেপ্রিসিয়েশন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দেখো, এটা হলো প্রচলিত ধারণা যে কোনো দৃশ্যমান স্থায়ী সম্পত্তি ব্যবসায় ক্রমাগত, অর্থাৎ দীর্ঘকাল, ক্রমাগত শব্দের অর্থ হলো দীর্ঘকাল ব্যবহার করবে, মানে ধারাবাহিকভাবে দীর্ঘকাল ব্যবহার করবে। ব্যবহারের ফলে ওই সম্পত্তির মূল্য হ্রাস পায়। ওই হ্রাসকৃত মূল্য, যতটুকু মূল্য হ্রাস পাবে, হ্রাসকৃত মূল্যকে বলা হয় অবচয়। যেমন আমরা যদি এরকম বুঝি যে আমরা সবাই এখন স্মার্টফোন ইউজ করি, তাই না? আজকে একটা স্মার্টফোন যদি আমি কিনে নিই, 10 দিন পরে সেটা যদি বিক্রি করতে যায়, একটা স্মার্টফোন ধরো কিনে নিলাম 20,000 টাকা, 10 দিন পরে কি তুমি 20,000 টাকায় বিক্রি করতে পারবা? অবশ্যই না। সেখান থেকে দেখবা যে হয়তো 15,000 টাকা বিক্রি করছে বা 18,000 টাকা, এই যে 5 বা 2,000 টাকা কম বিক্রি করছে। এটা কিসের কারণে মূল্য হ্রাস পাইছে? এই কতদিন ব্যবহার করার কারণে। এভাবে একটা ব্যবসায় অনেক ধরনের দৃশ্যমান স্থায়ী সম্পদ ব্যবহার করা হয়, বিভিন্ন ভ্যারাইটিস আইটেমের, হাজার আইটেমের। এই স্থায়ী সম্পদটি ব্যবহার করা হয় ব্যবসায় ক্রমাগত, ধারাবাহিকভাবে ব্যবহার করার ফলে ওর মূল্য কিছু হ্রাস পায়। এই হ্রাসকৃত মূল্যকে বলা হবে অবচয়। এটা হলো প্রচলিত ধারণা। কিন্তু আধুনিক ধারণায় বলা হয় কোনো দৃশ্যমান স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্যকে ওর কার্যকর আয়ুষ্কালের মধ্যে যুক্তিসঙ্গত উপায়ে বন্টন করে দেওয়ার নামই হলো অবচয়। এটা হলো আধুনিক স্মার্ট সংজ্ঞা। যদিও একটু কঠিন মনে হয়, আমি একটু লিখি তোমাদেরকে বোঝাই। আধুনিক ধারণা। কোনো দৃশ্যমান স্থায়ী সম্পদ ক্রয় মূল্য, এটাকে একটু আমি ঘরের ভিতরে নিয়ে আসি। ক্রয় মূল্যকে এর কার্যকর আয়ুষ্কালের ভিতরে, কার্যকর
আয়ুষ্কাল এর মধ্যে যুক্তি সঙ্গত উপায়ে বন্টন করার নাম, বন্টন করাকে অবসর বলে। তো শিক্ষার্থীরা এই সংজ্ঞাটা কিন্তু আধুনিক সংজ্ঞা এবং খুব কার্যকরী সংজ্ঞা। দেখো দুটো জিনিসকে একটু আমি ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসলাম। কোনো দৃশ্যমান স্থায়ী সম্পদের ক্রয় মূল্যকে এর কার্যকর আয়ুষ্কালের মধ্যে যুক্তিসঙ্গত উপায়ে, এই যুক্তিসঙ্গত উপায়ে বন্টন করাকে অবসায় বলা হয়। একটা উদাহরণ দিই, মনে করো একটা স্থায়ী সম্পদের ক্রয় মূল্য 5 লক্ষ টাকা। যারা হিসাব বিশারদ আছে বা হিসাব ডিপার্টমেন্ট মনে করছে যে এই স্থায়ী সম্পদটা 5 লক্ষ টাকা আমি ক্রয় করছি, এটাকে 10 বছর ব্যবহার করতে পারবো। এই সম্পদটা আমি 10 বছর আগে ধরে নিয়েছি যে 10 বছর পরে এই সম্পদের আর কোনো কর্মক্ষমতা থাকবে না। তাইলে যত বছর ব্যবহার করতে পারা যাবে বলে ধারণা করা হয় সেটাকে বলা হয় কার্যকর আয়ুষ্কাল। তাই কার্যকর আয়ুষ্কাল হলো, কার্যকর আয়ুষ্কাল কয় বছর? ধরে নিলাম 10 বছর। তাহলে একটা সম্পদের ক্রয় মূল্য হলো 5 লক্ষ টাকা, এই কার্যকর আয়ুষ্কাল হলো 10 বছর। তো এই 5 লক্ষ টাকা 10 বছরের মধ্যে যুক্তিসঙ্গত উপায়ে বন্টন করে দিবে। ক্রয় মূল্যকে এই 10 বছরের ভিতরে, কার্যকর আয়ুষ্কাল মানে 10 বছর, 10 বছরের ভিতরে যুক্তিসঙ্গত উপায়। এখন এই যুক্তিসঙ্গত উপায়টা কি? এই উপায় হলো কয়েকটা নিয়ম আছে। হিসাব বিজ্ঞানের IS 16 অর্থাৎ আন্তর্জাতিক হিসাব মান 16 অনুসারে এই যুক্তিসঙ্গত উপায় আছে অনেক পদ্ধতি। সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি, উৎপাদন একক পদ্ধতি, বর্ষ সংখ্যা পদ্ধতি, অনেকগুলো পদ্ধতি আছে। এই যে কোনো পদ্ধতিতে এই 10 বছরের ভিতরে, এই 10 বছরের উপরে এই 5 লক্ষ টাকাকে বন্টন করে দেবে যুক্তিসঙ্গত যে কোনো একটা। আমরা যখন অঙ্ক করবো এই উপায়গুলো আমরা দেখব। এই বন্টন করে দিলে প্রতি বছর একটা কি মূল্য আসবে, প্রতি বছর একটা মূল্য আসবে, সেই মূল্যটাই হলো অবসাদ। আমি যুক্তিসঙ্গত উপায় ধরে নিলাম এটা সরলরৈখিক পদ্ধতি। সরলরৈখিক অর্থাৎ প্রতি বছর অবসর পরিমাণ সরলভাবে একই হবে। তাহলে যদি আমরা বার্ষিক অবস্থায় সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবস্থায় ধরি যে এই 5 লক্ষ টাকা এটা 10 বছরের ভিতরে ভাগ করব, তাহলে এক বছরে আসে কত? 50,000 টাকা। তাহলে এই যে 50,000 টাকা এক বছরে আসলে এটাকে কি বলবো আমি? অবসায়। এবং প্রতি বছর অবসায় সমান হবে। সরলরৈখিক, অন্য পদ্ধতিতে অবসায় একটু কমবে বাড়বে। যুক্তিসঙ্গত উপায়, এই যুক্তিসঙ্গত উপায়টা নির্ধারণ করবে প্রতিষ্ঠান যে আমি কোন পদ্ধতিতে এটাকে অবসায় মূল্যায়ন করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রচলিত ধারণা এবং আধুনিক ধারণা। প্রচলিত ধারণা অনুসারে হলো অবসায় হলো ব্যবহারজনিত মূল্যহ্রাস, কোনো স্থায়ী সম্পত্তি ব্যবহারজনিত মূল্যহ্রাস। আর আধুনিক সংজ্ঞায় বলছে যে ব্যবহারজনিত মূল্যহ্রাস না, এর যে ক্রয় মূল্য আছে অর্থাৎ একটা দৃশ্যমান স্থায়ী সম্পত্তির যে ক্রয় মূল্য থাকবে সেই ক্রয় মূল্যকে এর যে একটা কার্যকর আয়ুষ্কাল থাকবে তার ভিতরে যুক্তিসঙ্গত উপায়ে যে কোনো পদ্ধতিতে, যেটা হতে পারে, যে কোনো একটা হতে পারে। আমি উদাহরণ দিয়েছি যে সরলরৈখিক পদ্ধতিতে অবসায়, এটা বার্ষিক অবসায়, যুক্তিসঙ্গত উপায়ে বন্টন করে দেওয়ার নামই হলো অবসায় বা ডেপ্রিসিয়েশন। এই অবসায় ধার্য করতে গেলে, একটা প্রতিষ্ঠানে স্থায়ী সম্পত্তির অবশ্যই ধার্য করতে গেলে তোমাকে কয়েকটা বিষয় সম্পর্কে খুবভাবে মনোযোগী এবং ধারণা অবশ্যই রাখতে হবে। অর্থাৎ অবশ্যই ধার্যের বিবিচ্য বিষয়। আমরা এখন দেখাবো অবশ্যই ধার্যের বিবিচ্য বিষয়। অবশ্যই ধার্যের বিবিচ্য বিষয় কি? অর্থাৎ যখন তুমি একটা স্থায়ী সম্পত্তি অবশ্যই ধার্য করতে যাবা, তোমাকে অনেকগুলো বিষয়ের প্রতি খুবভাবে নজর দিতে হবে। যদি তুমি ঠিকভাবে নজর দিতে না পারো তাহলে কিন্তু অবশ্যই ঠিকভাবে ধার্য করা হবে না। অবশ্যই
ধার্যের বিবেচ্য বিষয়। আমরা সবাই জানি IAS ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, বাংলায় বলে আন্তর্জাতিক হিসাব মান। বা আন্তর্জাতিক হিসাব মান কতগুলো মান আছে, তার ভিতরে IAS 16 অনুসারে আমাকে কতগুলো বিষয়ের প্রতি নজর রেখেই অবশ্যই ধার্য করতে হবে। তার 1 নম্বর হলো সম্পদের ক্রয় মূল্য। সম্পদের ক্রয় মূল্য কি, প্রথম ক্লাসে আমি দেখেছিলাম যে সম্পদটাকে মূল্যায়ন করব কিভাবে। মূল্যায়নের ঐতিহাসিক ক্রয় মূল্য নীতি, ঐতিহাসিক ক্রয় মূল্য অনুসারে আমাকে সম্পদের ক্রয় মূল্য নির্ধারণ করতে হবে। তাহলে একটু মনে করে দেখো যে ক্রয় মূল্য নীতি কি, যে তার চালান মূল্য প্লাস অন্যান্য খরচের সমন্বয় হবে কি একটা সম্পদের ক্রয় মূল্য। অর্থাৎ যখন তুমি অবশ্যই ধার্য করতে যাবে শুধু যদি চালান মূল্যকে ধরে অবশ্যই ধরো তাহলে কিন্তু হবে না। চালান মূল্যের সাথে যদি অন্যান্য খরচ থাকে, অবশ্যই থাকবে, যদি থাকে তাহলে সেটাকেও কিন্তু ক্রয় মূল্যের ভিতরে নিয়ে আসতে হবে, নিয়ে এসে তারপরে অবশ্যই ধার্য করতে হবে। তারপরে 2 নম্বর হলো সম্পদের কার্যকরী আয়ুষ্কাল। সম্পদের কার্যকরী আয়ুষ্কাল, অর্থাৎ যখন একটা স্থায়ী সম্পত্তি অর্জন করা হবে বা ক্রয় করা হবে তখনই কিন্তু প্রতিষ্ঠান ধরে নেয় যে এই সম্পদটা এতদিন ব্যবহার করা যাবে, 10 বছর, 5 বছর, 20 বছর, 25 বছর। এই যে সময়টা আমি আগে থেকে অনুমান করছি যে এত বছর আমার ব্যবহার করা যাবে প্রথম থেকেই, সেটা হবে কার্যকরী আয়ুষ্কাল। এই আয়ুষ্কালকে যদি তুমি বিবেচনা না আনো তাহলে কিন্তু সঠিকভাবে অবশ্যই ধার্য করা যাবে না। 3 নম্বর হচ্ছে ভগ্ন অবশেষ মূল্য, ইংলিশে বলে সলভেজ ভ্যালু। ভগ্ন অবশেষ মূল্য কি, একটা স্থায়ী সম্পত্তি তুমি সম্পত্তি ক্রয় মূল্য ধার্য করলা, কার্যকরী আয়ুষ্কালও ধার্য করলা, তারপর ধরে নিলে যে একটা সম্পত্তির কার্যকর আয়ুষ্কাল, আমি মনে করলাম একটা সম্পত্তি আমার ক্রয় মূল্য হলো 5 লক্ষ টাকা, এটা আমি 10 বছর ব্যবহার করতে পারবো, এটা হলো কার্যকরী আয়ুষ্কাল। এই 10 বছর শেষে এই সম্পদটা 5 লক্ষ টাকা সম্পদটা 10 বছর পর শেষে দেখা যায় না যে কোনো কিছু স্ক্রাব ভ্যালু, অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য, অর্থাৎ একটা সম্পত্তি ব্যবহার করার শেষে যে একেবারে কর্মক্ষমতা থাকে না, কর্মহীন হয়ে যায়, তারপরে কিন্তু তার একটা মূল্য থাকলেও থাকতে পারে। অর্থাৎ সেটাকে তুমি কেজি হিসেবে বিক্রি করলা বা এরকম লট হিসেবে বিক্রি করলে, বিক্রি করে কিছু একটা মূল্য পাওয়া যেতে পারে, ধরে নিয়ে আমরা পাবো। যদি পাওয়া যায়, অনেক সময় পাওয়া নাও যায়, তবে পাওয়া যায়। অর্থাৎ এই 10 বছর শেষে 5 লক্ষ টাকার সম্পত্তি যদি মনে করলাম যে 2000 টাকা বিক্রি করা গেছে, এই 2000 টাকায় হবে কি সলভেজ ভ্যালু বা ভগ্ন অবশেষ মূল্য। তাহলে অবশ্যই ধার্য করার সময় এই 2000 টাকা যদি আমি পাই তাহলে সেটাকে কিন্তু বিবেচনায় নিতে হবে, বিবেচনা না নিয়ে অবশ্যই ধার্য করা যাবে না। তারপর হচ্ছে অবচয়যোগ্য মূল্য, 4 নম্বরে সর্বশেষ আইটেম হলো আমার অবচয়যোগ্য মূল্য। ডেপ্রিসিয়েবল ভ্যালু। অবচয়যোগ্য মূল্য কি, একটা স্থায়ী সম্পদের ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যকে বাদ দেওয়ার পরে যে মূল্যটা থাকবে সেটা হবে অবচয়যোগ্য মূল্য, অর্থাৎ ওই সম্পদের উপরে অবচয় হবে। যেমন একটা সম্পত্তি আমি ক্রয় করছি 5 লক্ষ টাকা, তাই না, 5 লক্ষ টাকা ধরে নিলাম, এই 10 বছর ছিল তার কার্যকর আয়ুষ্কাল, 10 বছর শেষে সম্পদটা বিক্রি করে আমি 2000 টাকা পেতে পারি, তাহলে মূলত আমার এই সম্পদের মূল্য কত হবে, 48,000 টাকা। তাহলে অবশ্যই ধার্য করতে হবে কিন্তু 48,000 টাকার উপরে, এটাকে বলা অবচয়যোগ্য মূল্য। তা যে সম্পত্তির উপর অবশ্যই ধার্য করা যায়, ধার্য করা হয়, ডেপ্রিসিয়েবল ভ্যালু। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই 4টে বিষয়ে যদি তুমি সঠিকভাবে ধারণা নিতে পারো তাহলে তোমাকে অবশ্যই ধার্য করা খুব সহজ হয়ে যাবে। তাহলে আন্তর্জাতিক হিসাব মান 16 অনুসারে অবশ্যই ধার্যের ব্যাপারে আমাকে 4টা বিষয়ের প্রতি খুব ভাবে নজর দিতে হবে। সম্পদের ক্রয় মূল্য, ঐতিহাসিক ক্রয় মূল্য নীতি অনুসারে অসম্পদের ক্রয় মূল্য ধার্য করতে হবে। প্রথম ক্লাসে আমি দেখিয়েছি সম্পদের কার্যকর আয়ুষ্কাল,
অর্থাৎ সম্পদ অর্জন করার পরে আমরা আগে থেকে একটা অনুমান করি যে 10 বছর, 5 বছর, 20 বছর, একটা নির্দিষ্ট বছর পর্যন্ত এটাকে ব্যবহার করা যাবে। সেই নির্দিষ্ট বছরটাই হবে কার্যকর আয়ুষ্কাল। ভগ্ন অবশেষ মূল্য নির্দিষ্ট কার্যকর আয়ুষ্কাল শেষে যদি এটাকে বিক্রি করে কিছু একটা পাওয়া যেতে পারে, পাওয়া যায়, আগে থেকে আমরা এটা পূর্ব অনুমান করে নিই, সেটা হবে ভগ্ন অবশেষ মূল্য। অবচয়যোগ্য মূল্য অর্থাৎ যে মূল্যের উপরে অবচয় ধার্য করবে। আর অবচয়যোগ্য মূল্য নির্ধারণ করতে গেলে আমাকে প্রথমে খেয়াল রাখতে হবে এর সম্পদের ক্রয় মূল্য কি, আর সম্পদের ক্রয় মূল্য ধার্য করতে হলে ঐতিহাসিক ক্রয় মূল্যের দিকে আমাকে অবশ্যই খেয়াল নিতে হবে। এবং ভগ্ন অবশেষ মূল্য অর্থাৎ অবচয়যোগ্য মূল্য নির্ধারণ করতে হবে ক্রয় মূল্য মাইনাস ভগ্ন অবশেষ মূল্য। ক্রয় মূল্য, অবচয়যোগ্য মূল্য সূত্র হলো ক্রয় মূল্য মাইনাস ভগ্ন অবশেষ মূল্য। আর অবচয় ধার্য হবে আমার ডেপ্রিসিয়েবল ভ্যালুর উপরে। এটার উপরে আমার কি হবে, অবচয় ধার্য করতে হবে। যদি তোমাদের কোশ্চেন থাকতে পারে স্যার ভগ্ন অবশেষ মূল্য নেই, যদি ভগ্ন অবশেষ মূল্য না থাকে তাহলে অবচয় হবে আমার ক্রয় মূল্যের উপরে। সবসময় যে ভগ্ন অবশেষ মূল্য থাকবে এমন কোনো কথা নয়, মাঝে মাঝে থাকে, থাকার সম্ভাবনাও থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অবচয় কী এবং অবচয় ধার্য একটা প্রতিষ্ঠানে অবচয় ধার্য করতে গেলে যে বিবিধ বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর প্রতি তোমরা আশা করি একটা পরিপূর্ণ ধারণা পেয়েছো। আজকে এ পর্যন্তই অবচয়ের উপরে অর্থাৎ দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাবের উপরে তৃতীয় ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।